আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নিজের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। থেকে মনোজ দাস বলছি। এসআইআর মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এটা বাংলা হচ্ছে বিশেষ নিবিড় সংশোধন। নিবিড় সংশোধন তো বটেই, তার আবার বিশেষ করে করা হচ্ছে। সুতরাং এই জন্যই এটার ইংরেজি নামটাই আজকাল খুব চলছে দেশে। সুতরাং সংক্ষেপে এটাকে এসআইআর বলবো। তো এই এসআইআর এটা শুধু বিহারে চলছে, প্রথম পর্ব শেষ, দ্বিতীয় পর্বে আছে। আর এটা বলা হচ্ছে এরপরে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে সবে, যদিও এখনো আধিকারিকভাবে শুরু নেই। তবে যারা বিএলও থাকবেন, ব্লক লেভেল অফিসার যারা থাকবেন, তাদের ট্রেনিং প্রায় 1000 লোকের মতো ট্রেনিং হয়ে গেছে। তো বিহারের এসআইআর মামলা শুরু হয়ে গেছে বেশ কিছুদিন ধরেই সুপ্রিম কোর্টে। সেই মামলার চূড়ান্ত রায় এখনো দেয়নি বটে সুপ্রিম কোর্ট, তবে মন্তব্য করেছে কয়েকটা। যেমন একটা মন্তব্য হলো, বিহারে যেভাবে এসআইআর হয়েছে সেটা ভোটার ফ্রেন্ডলি, অর্থাৎ তার বিরুদ্ধে কিচ্ছু বলার নেই। এটা ছিল ওই সাধারণ যারা আমাদের যারা দেশে বিরোধী আছে, বিরোধী রাজনৈতিক দলগুলো, তাদের বক্তব্য এবং কিছু সংগঠন, তারা বলছিল যে এটা সাধারণ মানুষকে তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত টক্রান্ত ইত্যাদি বলেছিল। সাধারণ মানুষ অত গুছিয়ে কি করে রাখবে সমস্ত কাগজপত্র, সুতরাং সাধারণ মানুষকে তাদের ভোটাধিকার ছিনিয়ে নেওয়ার জন্য বিজেপি এইসবগুলো করেছে, এইসব কথা বলেছে। তো সেটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে একদমই নয়। বিহারে যেভাবে এসআইআর হয়েছে সেটা ভোটার ফ্রেন্ডলি এবং তার বিরুদ্ধে বলার কিছু নেই। দ্বিতীয় হচ্ছে, এসআইআরে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারা কোনো ব্যাপারে কোনো অভিযোগ জানাননি। অর্থাৎ যে এটা বার করা গেছে দেখেছে, সেখানে সব রাজনৈতিক দল যারা এর বিরোধিতা করছে বিহারে, তারা সবাই ওই ব্লকে ব্লকে তাদের লোক পাঠিয়ে দিয়েছে। এবং সব থেকে অদ্ভুত কথা যে সেই সব লোক তারা সেখানে গিয়ে কোনো রকম অভিযোগ জমা করতে পারেননি, কোনো অভিযোগ নেই। তো এটা হচ্ছে কোনো অভিযোগ জানাননি। 3 নম্বর, যে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড নাগরিকত্বের প্রমাণ হিসেবে যেগুলো বৈধ ডকুমেন্ট হিসেবে ধরার জন্যে, যেটা নিয়ে খুব হইচই হয়েছিল, সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল এগুলোর কোনোটাই নাগরিকত্ব প্রমাণের জন্য বৈধ ডকুমেন্ট নয়। এরপর বাতিল ভোটারদের তালিকা প্রকাশের দাবি করেছিল যারা মামলা করেছে সুপ্রিম কোর্টে, সেই ইন্ডি জোটের নেতারা এবং অন্যরা। সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে সোজা বলেছিল যে দাবিটা বিবেচনা করা যায় কিনা তাদের জন্য বার করতে তাদের লিস্টগুলো। তার উত্তরে কমিশন সোজা ব্যাটে খেলেছে, বলেছে তাদের কাছে পুরো তালিকা আছে, তবে সেটা প্রকাশ করতে আইন মতে তারা বাধ্য নয়, সুতরাং তারা এটা প্রকাশ করবে না। আদালত মেনে নিয়েছে সে কথা। আর একদিকে এই যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্য সচিবকে দিল্লিতে ডেকে নির্বাচন কমিশন বেশ ভালো রকম বুঝিয়ে দিয়েছে যে এসআইআর করতে কমিশন কতটা বদ্ধপরিকর। এই কতটা বদ্ধপরিকর, কিংবা কাল নির্বাচন কমিশনের দিল্লিতে ডেকে, নির্বাচন ভবনে ডেকে পশ্চিমবঙ্গের যিনি চিফ সেক্রেটারি সেই মনোজ পন্থকে, তিনি কিভাবে তারা সেখানে বলেছেন, কি বলেছেন, সেই আলোচনার ডিটেলস আমি যাচ্ছি না। আর তার ডিটেলসটা হচ্ছে অন্ধের হস্তি দর্শনের মতো, বাইরে তো কেউ কিছু বলেননি। তবে হ্যাঁ, যে যার মতো নিজের মতো করে এক একটা জায়গায় যাচ্ছেন। তবে এইটা ঠিক হয়েছে যে কয়েকজন 5 জন অফিসারকে, যে যাদেরকে 4 জন অফিসার এবং একজন ডাটা এন্ট্রি অপারেটর ক্যাজুয়াল, তাকে যে তাদের বরখাস্ত করার এবং তাদেরকে বিরুদ্ধে এফআইআর করার যে নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন, সেই নির্বাচন নাকি সেই কমিশন সেই অনুযায়ী কাজ করবেন, চিফ সেক্রেটারি বলে এসছেন। দেখা যাক সেটা সত্যি কিনা কিংবা কবে হয়, আমি সেই ডিটেলসে যাচ্ছি না। শুধু একটা কথা বলবো, বাঁচার তাগিদে মমতা ব্যানার্জি এবার কালক্ষেপ করবেন, কালক্ষয় করবেন। হাইকোর্টে যাবেন, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে সেখানে ডিভিশন বেঞ্চে যাবেন, সুপ্রিম কোর্টে যাবেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেখানেও বিপদ। আদালতের সময় নষ্ট করলে 5ই জুন মাসের 5 তারিখে গিয়ে আসবে, রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি হবে। আর রাষ্ট্রপতির শাসন জারি হলে তো সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারণ হয় গো মা। হিমঘরে চলে যাবে তৃণমূল কংগ্রেসের ডেড বডি, খুঁজে পাওয়া যাবে না। এই বসে রয়েছে সিংহাসনে, চুরি, জোর চুরি, ডাকাতি, বদমাইশি, ছিনতাই যত রকম করে
ক্ষমতায় বসে থাকা যায়, বসে আছে, কিন্তু যখন ওই চলে যাবে ক্ষমতার থেকে আর ফিরবে না, লিখে রাখবেন। সুতরাং একেবারে পাথরে লিখে দেওয়া যায় 26-এর রাজ্য বিধানসভার নির্বাচন হবে ওই বিশেষ নিবিড় সংশোধন অনুযায়ী ভোটার তালিকায় একেবারে আগা পাঁচতলা সংশোধনের পর। একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই ওঠে, এই সংশোধন কি যথাযথ করা যাবে? কারণ বিহারে করা গেছে বলে পশ্চিমবঙ্গে করা যাবে এমন ভাবার কোনো কারণ নেই, কারণ এই রাজ্যের নামটাই হচ্ছে পশ্চিমবঙ্গ। এখানে পঞ্চায়েতে 20-50 জন খুন হয়, তারও বেশি হয়, বিধানসভা ভোট হলে খুন হয়, লোকসভার ভোট হলেও খুন হয়, সারা দেশে উৎসবের আকারে ভোট চলে, আর পশ্চিমবঙ্গে খুনোখুনির মধ্য দিয়ে ভোট চলে। এবং সেই জন্য বলছি রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ, এবং এই রাজ্যের মুখিয়া যিনি, তার নাম মমতা ব্যানার্জি, যার বিচরণ যেমন নবান্নে তেমন কলতলায়, যিনি সংবিধান না পড়েই সংবিধান বিশেষজ্ঞ, যার মুখ এবং কথা টালির নর্দমার থেকেও দুর্গন্ধযুক্ত বলে থাকেন অনেকেই। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী অফিসার মনোজ আগরওয়ালকে খুব ভালো করে পছন্দ করে এই পদে বসিয়েছে নির্বাচন কমিশন। তিনি যে রাজ্য সরকারকে ঘোল খাইয়ে ভোটার লিস্ট যথাযথ তৈরি করতে প্রতিজ্ঞাবদ্ধ সেটা বোঝা গেছে। সবার উপর মমতা নামক বুনো ওলের জন্য ওই বাঘা তেঁতুল আছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার দিল্লিতে। সুতরাং আশা করা যায় মমতা ব্যানার্জির ভোট ডাকাতির জারি জুরি এবার ভাঙবে। এই পরিস্থিতিতে ক্যালকাটা ডায়ালগস ঠিক করেছে, সিদ্ধান্ত নিয়েছে, এসআইআর হতে চলেছে এই অবস্থা থেকে এসআইআর শেষ হওয়া, এই যে পুরো কালখণ্ড জুড়ে পশ্চিমবঙ্গের ভোটের রাজনীতির গতি প্রকৃতি নিয়ে আলোচনা করবে। প্রতিদিন সন্ধ্যে 7টায় একটি করে ভিডিও দেবে পশ্চিমবঙ্গের ভোট নিয়ে, ভোটের জোগাড় যন্ত্র নিয়ে, এসআইআর নিয়ে। আজ আলোচনার প্রথম দিন, এটা হচ্ছে প্রথম দিন। একেবারে দেখব এসআইআর হওয়ার আগে রাজ্যের ভোট চিত্র কেমন, কি ধরনের ফলাফল হতে পারে যদি আজ নির্বাচন হয় আজই, তাহলে কি হবে। এই প্রসঙ্গে বলে রাখি, এই মুহূর্তে আমি মুম্বাইতে এসেছি, একটি সার্ভে টিমের সঙ্গে কথা বলেছি। আমাদের কথা বা আলোচনা 3টে ভাগে এই খবর কভারেজ করা নিয়ে। প্রথম ভাগ, এসআইআর হওয়ার আগে ভোট হলে কি ফলাফল হতে পারে, এখানে সিপিএম, এখানে টিএমসি, তারপর বিজেপি, কংগ্রেস, সিপিএম, এরা কে কিরকম ফল করতে পারে এইটা যদি আজকেই ভোট হয়। দ্বিতীয় ভাগ হচ্ছে এসআইআর হওয়ার পর কি ফলাফল হতে পারে। এই দুটি পর্বই করা যায় কিন্তু অফিসে বসেই, এবং সেইভাবেই করা হবে। গত 3টি নির্বাচনের ফলাফল এবং সাধারণভাবে তৃণমূল কংগ্রেস বিরোধী হাওয়াকে বিশ্লেষণের মধ্যে নিয়ে এসে, এবং নরেন্দ্র মোদীর অপারেশন সিন্দুরের সাফল্য, দেশব্যাপী জাতীয়তাবাদের সপক্ষে যে হাওয়া উঠেছে সেই হাওয়া, এই রকম সব বিভিন্ন বিষয়গুলোকে বিবেচনার মধ্যে ধরে সম্ভাব্য ফলাফলে পৌঁছবে সার্ভেকারী সংস্থা। একইভাবে এসআইআর সম্পূর্ণ হওয়ার পর আসবে দ্বিতীয় ভাগের সম্ভাব্য ফলাফল। তখন দেখা হবে কোথায় কিভাবে ভোটার বাতিল হয়েছে, ভোটারের সংখ্যা নেমে এসছে, এবং সেখানে বাতিল হওয়া ভোটারদের সংখ্যাকে বিবেচনার মধ্যে রেখে তৈরি হবে সম্ভাব্য ফলাফলের ছবি। তৃতীয় ভাগ অর্থাৎ ওপিনিয়ন, এই যে ওপিনিয়ন পোলটা করতে যাচ্ছি পুরোপুরি, তার তৃতীয় ভাগে থাকবে ফিল্ড ভিজিট, যেখানে প্রতিটি বিধানসভা ঘুরে অন্তত কয়েক হাজার ভোটারের ওপিনিয়ন বা মতামত নিয়ে তৈরি হবে সম্ভাব্য ফলাফল কি হতে পারে সেই বিষয়টি। প্রথম দুটি ভাগ অর্থাৎ এসআইআর এর আগের ও পরের ফলাফল পুরোপুরি আগেকার ডেটা বিশ্লেষণ করে। এই দুই পর্বের জন্য আমার সঙ্গে সার্ভে সংস্থার কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে 4 দিন আগে। যেহেতু তৃতীয় ভাগের জন্য অর্থাৎ ফিল্ড ভিজিট বেশ খরচ সাপেক্ষ, তাই ঠিক করেছি প্রথম 2 পর্বের কাজ মিটলে তারপর তৃতীয় পর্ব নিয়ে ওই সংস্থার সঙ্গে কথা বলবো, তাদের সঙ্গে চুক্তি করব।
যেমন কথা হয়েছে সেই মতো আজ সার্ভে সংস্থার কাছ থেকে পেয়েছি প্রথম কিস্তি। ঠিক হয়েছে, প্রতিদিন একটি করে কিস্তি পাবো আমি এবং দিয়ে যাব রাত 8টায়। প্রথম কিস্তিতে যেটা পেয়েছি, আজকে যেটা বলবো সেটা হলো 2019-এর লোকসভা নির্বাচন, 2021-এর বিধানসভা নির্বাচন এবং 2024-এর লোকসভা নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে একটি সাধারণ চিত্র তুলে ধরে দেখাতে চাইব কিভাবে পশ্চিমবঙ্গে ভোটের ছবির পরিবর্তন হচ্ছে এবং এই পর্যায়ে অর্থাৎ এসআইআর এর আগে কিভাবে কোন দল আজকে ভোট হলে তারা কোন দল কিভাবে আসন পেতে পারে। একটা ভুল করেছি, সেটা 2019, 2021 এবং 2024-এর কথা বলেছি, কিন্তু তার সঙ্গে আমি নিয়ে এসেছি 2016-র বিধানসভা ভোটের ফলও তার মধ্যে নিয়েছি। তাহলে 2016-র বিধানসভা ভোট, 2019-এর লোকসভা, 2021-এর বিধানসভা, 2024-এর লোকসভা এবং তার পরিপ্রেক্ষিতে 2026 কি হবে। প্রথমে আসে টিএমসির ব্যাপারে। টিএমসি 2016 সালে পেয়েছিল 211টা আসন। 2019-এ তাদের আসনটা অনেকটা কমে গিয়ে হয় 154টি। আবার 2021-এ সেটা বেড়ে যায় ভীষণভাবে, মানে এত বেড়ে যায় যে 2016 থেকেও তাদের বেড়ে গিয়েছিল। 2021-এ 215টা। আর 2024-এ মানে 19 এবং 24টা আমি বলেছি লোকসভায়, তার মধ্যে যে বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে তাদের কতটা কে এগিয়ে আছে, কে কোন জায়গায় এগিয়ে আছে তার ভিত্তি এটা পরিষ্কার। মানে 2019 আর 24-এ এই আসন পায়নি, কিন্তু এতগুলো বিধানসভা কেন্দ্রে তারা এগিয়েছিল। 2024-এ 193টা কেন্দ্রে, অর্থাৎ 2016-এ 211 টিএমসি, 2019-এ 154, 2021-এ 215, 2024-এ 193। এইভাবে 2011-তে এরপরে আসি লেফট ফ্রন্টের কথায়। লেফট ফ্রন্ট, বামফ্রন্ট 2011-তে পরাজয়ের পর 2016-তে বামফ্রন্ট ক্ষমতার লড়াই থেকে প্রায় পুরোপুরি ছিটকে যায়, অপান্তেও হয়ে যায় কংগ্রেস, আর ওদের জায়গায় উঠে আসে বিজেপি। বিজেপির সবচেয়ে ভালো ফল বিজেপির ফলাফলটা কিরকম সেখানে যাই। বিজেপি 2016 সালে পেয়েছিল 6টা আসন, তার আগে তাদের 3টে ছিল, 2016-তে 3টে বেড়ে 6টা হয়। 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপি এগিয়েছিল 126টা বিধানসভা কেন্দ্রে। 2021-এ তাদের এগিয়েছিল, তারা পেয়েছিল ভোট যেটা আসন সেটা হচ্ছে 77টা কেন্দ্রে। আবার 2024-এ অনেকটাই নেমে এসেছিল 19 থেকে 21-এ। খেয়াল রাখবেন, টিএমসি আবার এই 2019 থেকে 21-এ অনেকটা এগিয়ে গিয়েছিল, আবার বিজেপি পিছিয়ে এসছে 77টাতে। 2024-এ যে লোকসভার ভোট, সেই ভোটে বিজেপি 90টা বিধানসভা কেন্দ্রে এগিয়েছিল। কংগ্রেস, এরপরে কংগ্রেসের কথায় আসি। কংগ্রেস 2016-তে 44টা আসন পেয়েছিল। 2019-এ লোকসভা ভোটে তাদের বিধানসভা কেন্দ্র 14টি জায়গায় তারা এগিয়েছিল। 2021-এর বিধানসভা কেন্দ্রে তারা কোনো আসন পায়নি। 2024-এর লোকসভা কেন্দ্রে আবার কংগ্রেস 10টা সিটে এগিয়েছিল, বিধানসভা সিটে। লেফট ফ্রন্ট এরা 2016-তে কংগ্রেসের থেকেও নিচে নেমে আসে 32টা সিটে। 2019 এবং 21-এ 2019-এর লোকসভা ভোটে ওরা কোনো কেন্দ্রেই এগিয়েছিল না লেফট ফ্রন্ট। 2021-এর ভোটেও, বিধানসভার ভোটেও কোনো কেন্দ্রে মানে লেফট ফ্রন্ট এগিয়েছিল না। 2024-এ মাত্র একটা কেন্দ্রে, বিধানসভা কেন্দ্রে তারা এগিয়েছিল। এই হচ্ছে এদের মানে সাধারণ চিত্রটা হচ্ছে এইভাবে। তো অন্যদিকে আপনার আজ মানে তৃণমূলও তার মানে দেখা যাচ্ছে মূল জায়গায়, এখন লড়াইয়ের জায়গায় পশ্চিমবাংলায় উঠে এসেছে। প্রথমে রয়েছেন তৃণমূল যারা এখন ক্ষমতায়, এবং দ্বিতীয় জায়গায় রয়েছে বিজেপি। তাহলে আগামীকাল আমরা আমরা জেলা ধরে আমরা আলোচনা করতে যাব এবং সেখানে দেখব কোন জায়গায় বিজেপির কি সম্ভাবনা আছে।